মাটিতে ওই ভারতীয় আগ্রাসন হাত চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তথাকথিত বন্ধু বলছে তারা নাকি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। আমি বলতে চাই, তাহলে 30 লক্ষ মানুষের রক্ত গেল কোথায়? ভারত যদি আমাদেরকে স্বাধীন করে দেয়, এই মানুষগুলো কি ভারতের ছিল না বাংলাদেশের ছিল? আমি মোদি সাহেবকে একটি প্রশ্ন করতে চাই। আপনি তো বলেছেন, আপনারা বলছেন ধারাবাহিকভাবে প্রায় 52 বছর যাবত আপনারা স্বাধীন করে দিয়েছেন। আপনাদের একজন দেখান যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ হয়েছিল। আপনারা শুধু পারবেন না। এখনো মানুষের সামনে আসেনি, তবে সেই চুক্তিটি যেন মানুষের সামনে আসে, সেটার জন্য আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যুক্তি বা চুক্তির আলোকে এরকম একটা স্টেটমেন্ট আসতে পারে। কারণ নরেন্দ্র মোদী এবং হাসিনা দুজনই অনেকের মতে মানসিক বিকারগ্রস্ত হলেও তারা নিজেদের ঘর বাড়ি চিনেন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ যখন শেষ পর্যায়ে, সেই মুহূর্তে ভারতীয় বাহিনী বিজয়ের মহেন্দ্র ক্ষণে বাংলাদেশে প্রবেশ করেছিল, এর আগে না। যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ভারতের দাদাগিরির জন্য আজকে বাংলাদেশটাকে তারা অঙ্গরাজ্য মনে করত এবং এই অঙ্গরাজ্যের পরাজয়ের যে বেদনা, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তাদের শেখ হাসিনার পরাজয়ের যে বেদনা, সেই বেদনা কসাই মোদী ভুলতে না পেরে আজকে তিনি আবুল তাবুল বকছেন। বাংলাদেশের মানুষ মনে করে কসাই মোদী অসুস্থ। অসুস্থ যদি না থাকে তাহলে 78 বছরের যুবতী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোলে তুলে নিয়ে বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা কেন তিনি করছেন? যেখানে গণহত্যাকারী শেখ হাসিনাকে বিশ্বের কোন দেশ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, কিন্তু এই কসাই মোদী আশ্রয় দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, করার চেষ্টা করছে। এবং গতকালকে অনেক লোক হত্যা হয়েছে এবং তারা জ্বালিয়ে পুড়ে দিয়েছে। তারা ইসকন এবং হিন্দুদের নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল, সেখানে তারা ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ মন্দির বেছে নিয়েছে। এবং আমরা শুনেছি তারা নাকি ডিসেম্বরে ঢাকা দখল নেবে। এই আওয়ামী লীগের প্রত্যেকদেরকে বলতে চাই, গত 17 বছরে আমরা যেমন আমাদের জীবন দিয়ে রাজপথে ছিলাম, আবারও জয়নাল আবেদিন ফারুক ভাইদের নেতৃত্বে আমরা রাজপথে থেকে ওদের মোকাবেলা করে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের যত সময় বিচার না হবে ততক্ষণ পর্যন্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই। প্রথমেই এই দেশকে স্বাধীন করার জন্য শুধু স্বাধীনতা যোদ্ধা যারা আমরা ছিলাম, যারা খালি পায়ে যুদ্ধ করেছি, যারা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, যারা প্রতিবেশী ভারতে, মেঘালয়ে, আসামে, কলকাতায়, ত্রিপুরায় আশ্রয় নিয়ে না খেয়ে শুধু কুমড়া খেয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশে 9 মাস বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, আমরা তো সেই পাকিস্তান থেকে যখন হয় তখনই আমরা বলেছিলাম পশ্চিমার শোষণ, 22 পরিবারের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল। 69-এর গণ আন্দোলন থেকে 69 যারা আন্দোলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কোনোদিনও পূর্ব পাকিস্তানের মানুষকে ভালোবাসতে পারে না, তার প্রমাণ 69-এর গণ আন্দোলন। সে আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান যে কদিনই ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে, আপনারা যারা আমার বয়স, যারা ইতিহাস পড়েন, তারা দেখেছেন কোনোদিনও ভালো চোখে, সুন্দর চোখে পূর্ব পাকিস্তানের মানুষকে তারা কোনোদিনও গ্রহণ করতে পারে না। সেই কারণে আজকে বাংলাদেশ, সেই কারণে আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই দুর্ভাগ্য হলো যদি সত্য
সত্যিকার অর্থে 70-এর নির্বাচনের পর যিনি বাংলাদেশে জাতির পিতা হিসাবে নিজকে আখ্যায়িত করে বাংলাদেশকে শোষণ করেছেন, সেই শেখ মুজিবুর রহমান যদি 70-এর এলএফর অধীনে নির্বাচন না করতেন, সেদিনে পাকিস্তান বিদায় নিতে বাধ্য হতো। সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি ছাড়েন, সেভাবে যদি বলতেন আমি পাকিস্তান ইয়ার অধীনে, আমি এলএফর অধীনে কোনো নির্বাচন করব না। সেদিন আমরা যারা ছাত্র রাজনীতি করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন শেখ মুজিবুর রহমানকে আমরা বুঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়েন না, কারণ এই পাকিস্তান ইস্ট পাকিস্তানের লোককে কোনোদিনও ভালো চোখে দেখে না। সেদিন আমাদের কথা না শুনে পাকিস্তান ইয়াহিয়া ভুট্টোর সাথে 70-এর নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতার জোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চেয়েছিলেন, সেই শেখ মুজিবুর রহমান আজকে কোথায়? তার কন্যা আজকে কোথায়? সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে কোনো প্রকারে হোক বাংলাদেশে ফেরত আসলেন, কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ি হাতে নিয়ে সেই ধানমন্ডির 32 নম্বর রোডে বলতেন, বাংলাদেশের একজন শিক্ষিত লোককে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন এক লোককে বাংলাদেশের শাসন দেওয়া হবে, আমি হাতে ছড়ি নিয়ে বসে থাকবো, চুরি ডাকাতি রাহাজানি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, সেদিন সেটা তিনি করেন নাই। তার পরিণতি ভয়াবহ হলো, বাপের সামনে ছেলে ব্যাংক ডাকাতি করে, বাপের সামনে মানুষের স্ত্রীকে হয়রানি করে, যারা করেছে তারা জীবিত নাই। সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশকে রক্ষা করেছিল। আজকে তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন, তখন এর 7 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ এই, শেখ মুজিব গেল, কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমন ভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর প্রয়োজন নাই। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ের রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্ত চক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে আন্দোলন করেছে, মানুষের পক্ষে কথা বলেছে, সেই কথার কারণে ছাত্র বৈষম্যের সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের এই বিপ্লবের পর আজকে বিশ্বনন্দিত ডক্টর ইউনূস শুধু মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনা অহংকার করে বলেছেন পালাই না, পালাবেন আপনারা, কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই। ডক্টর ইউনূস যে ব্যক্তিটা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্বনন্দিত উপায় নিয়ে এসেছিল, তাকেও আপনি 18 তলায় লিফট ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি মামলায় হাজিরা দিতে হয়েছিল। কিন্তু আপনি আজকে নাই, একটি বন্দি শিবির হোক, আরামে হোক, দিল্লিতে আছেন, কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের, যিনি অহংকার কোনোদিনও করেন নাই, সেই প্রিয় নেতা আজকে মিশরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। কিন্তু আমি শেখ হাসিনার ইতিহাস তুলে ধরতে চাই না, আমি মোদি প্রসঙ্গে কথা বলতে চাই, ভারত প্রসঙ্গে আমি কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন ইচ্ছা করলে ক্ষমতায় পাকাপোক্ত করে নিতে পারতেন, কিন্তু সেদিন উনি আন্তরিকতার সহিত সবকিছু গ্রহণ করে সেই জিয়াউর রহমান আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে বাংলাদেশে বিশ্ব দরবারে জিয়াউর রহমান তলাবিহীন চুরিকে চুরিতে পরিণত করেছেন। বিশ্বের মুসলিম দরবারে সার্ক গঠন করে সেদিন জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একজন সুন্দর শাসক এবং গণতন্ত্রের সপক্ষে লোক হিসেবে পরিচিতি লাভ করেছেন। কিন্তু আওয়ামী লীগের দোষরা সেদিন ষড়যন্ত্র করে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি কালুরঘাট বেতারকান্ড থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে সেই ইতিহাসকে মুছে ফেলতে চেষ্টা করে তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করার ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ সেদিন জড়িত ছিল। আজকে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, ক্ষমতা থাকাকালীন শহীদ জিয়ার কবরকে আপনি স্থানান্তরিত করবেন। আপনি ক্ষমতা থাকাকালীন সংসদে আমি 5 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার কোনো কৃতিত্বের জন্য না। আমি শহীদ জিয়ার ধানেশীষ খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। প্রিয় ভাইরা, সেদিন আমি দেখেছি শেখ হাসিনা চোখ বন্ধ করে নয়, চোখ খুলে কথা বলতো। বেগম খালেদা জিয়ার দিকে তীর নিক্ষেপ করে বলতো, তোমার স্বামী বাংলাদেশে পাকিস্তানের সহচর ছিল, যুদ্ধ করে নাই। প্রিয় বন্ধুগণ, তাই আমরা সেদিন দাঁড়িয়ে প্রতিবাদ করতেও পারি নাই। আজকে শুধু প্রতিবাদ নয়, আজকে আঙুল দিয়ে মনে করিয়ে দিতে চাই, আপনি নাই, কিন্তু বেগম খালেদা জিয়া তার দল তারেক রহমান বাংলাদেশে আছে। প্রিয় বন্ধুগণ, যিনি আজকে হিন্দুস্তানে আশ্রয় নিয়েছেন, মোদী তোমার লজ্জা হয় না? 16ই ডিসেম্বর বিজয়ের দেশ বাংলাদেশের খালি পায়ে হাফ প্যান্ট পরে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বিজয়ের কয়েকদিন আগে সেদিন অস্ত্র লুণ্ঠন করে নেওয়ার জন্য সেদিন বাংলাদেশে তুমি প্রবেশ করে আজকে তুমি অহংকার করো বিজয় দিবস ভারতের সেনাবাহিনী। লজ্জা যদি হতো, তাহলে তোমার লজ্জা যদি থাকতো, যদি হিন্দুস্তানে ভারতে গণতন্ত্র বিশ্বাস করেন আপনি, তাহলে কি করে বাংলাদেশে 500 মামলার আসামি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন? এই কথাগুলো বলা এই জন্য প্রয়োজন, যদি গণতান্ত্রিক দেশ হন তাহলে আরেকটি পাশের দেশ গণতন্ত্র থাকুক, এটা আপনি কশিন কালেও চান নাই। কারণ 2014 সালে শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারতেন না। বাংলাদেশের একটি কুচক্রী দল যারা 10টি বছর বাংলাদেশে পাথরের মতো চেপে স্বৈরাচারী কায়দায় জিয়াউর রহমানের থেকে ক্ষমতা নিয়ে বাংলাদেশ শাসন করেছে, সেদিন তাদের নেতা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে শুয়েছিল। আপনি ভারত থেকে পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে সেদিন বিনা দস্তখতে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে 2014 সালে নির্বাচন করেছেন। তাই বাংলার মানুষ এখনো বলে, ভারত তোমার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, এটা হতে পারে না। সেদিন যদি 2014 সালে ভারতের হস্তক্ষেপ না হতো, শেখ হাসিনা কোনদিনও 2014 সালে নির্বাচন করতে পারতেন না। আপনার এখন কষ্ট লাগে কি? ইন্দিরা গান্ধীর নাতি প্রিয়াঙ্কা গান্ধী প্রথম পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনার। পার্লামেন্টে কি কথা বলেছেন আমরা দেখেছি। আপনারও তলে তলে মনে হয় পেটে ব্যথা আছে। মোদীকে সমর্থন কেন করেন? আপনার দেশের মানুষের কথা চিন্তা করেন। শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এইসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর দমাতে পারবেন না, কারণ আওয়ামী লীগ আর এই দেশে কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। স্পষ্ট বক্তব্য। ডক্টর ইউনূস, আপনি একজন পবিত্র মানুষ, আপনাকে বিশ্বাস করে ছাত্র জনতার আন্দোলনের পর সকল দল একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা এখনো আপনাকে বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগাবার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আপনার বদনাম যাতে বাংলাদেশে আর না হয়, আপনি এমন একটি নির্বাচনের দিন ঘোষণা করুন যাতে নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচিত হয়ে পুরো সংস্কারের কাজ করতে হয়। আপনার দায়িত্ব, আমরা মনে করি জনগণ বলা শুরু করেছে, আপনার দায়িত্ব শাহাবুদ্দিনের মতো
দিনের ভোট দিনে করে দেন, তাহলে আপনার সুনাম চিরজীবনের জন্য থাকবে। মাওলানা ভাসানী যখন আসসালামু আলাইকুম বলেছিল, সেদিন শেখ মুজিব, আমার মনে পড়ে তখন আমি একটি সংগঠনে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম, তখন হাসতে হাসতে বলেছিল, মাওলানা ভাসানী আসসালামু আলাইকুম দিয়ে কোনো লাভ নাই, আমরা এক থাকতে হবে। আজকে লজ্জা হয় না আওয়ামী লীগ? স্বাধীনতার সপক্ষের কথা বলেন, কোন সেক্টরে আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করেছে?